আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের এই ভিডিও টিউটোরিয়ালে। আশা করি আপনারা সবাই কুশলে আছেন, ভালো আছেন। তো আজকে আমরা বেসিক ইংলিশ গ্রামারের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি এবং সেই বিষয়টি হচ্ছে ভাষণ। যদিও আমরা অধিকাংশই উচ্চারণ করি পার্সন, বাট আমরা জানি পি এর উচ্চারণ ফয়ের মতো হয়। ওকে, তো এই জন্য এর সঠিক উচ্চারণ হবে ফাসন। ফাসন, ফাসন। এখন এই যে ফাসনের কথা আমি বলছি, এই ফাসন মানে হচ্ছে পুরুষ। ভাষণ মানে কি? পুরুষ। এখন আমাদের স্বভাবত এই পুরুষ বাংলা যখন আমরা জানি যে ভাষণ মানে পুরুষ, তখন আমরা অনেকে গুলিয়ে ফেলি। আমরা পুরুষ বলতে শুধু পুরুষ জাতিকে বোঝাই, মানে ছেলেদেরকে বোঝাই। আসলে মূলত কথা এই ভাষণ মানে যে পুরুষকে বোঝাচ্ছে, এই পুরুষ বলতে কোনো নির্দিষ্ট পুরুষ জাতিকে বোঝায় না। এই ভাষণ বলতে আমরা ব্যক্তি অথবা বস্তু, এই দুইটা জিনিসকে আমরা বুঝবো। ঠিক আছে, ব্যক্তি অথবা বস্তু। সেটা ব্যক্তি হতে পারে, সেটা যে কেউ হতে পারে, সেটা পুরুষ হতে পারে, মহিলা হতে পারে, অথবা কোনো বস্তু হতে পারে। ক্লিয়ার? এখন আমরা যদি সংজ্ঞাটা একটু জানি যে পাষণ কাকে বলে, একটু সুন্দরভাবে যদি আমরা, তাহলে এখানে লেখা আছে যে বাক্যে ব্যবহৃত যে সকল নাউন বা প্রোনাউন। তাহলে ভাষণ যে আমি বললাম যে ব্যক্তি এবং বস্তু হবে, সেই ব্যক্তি আর বস্তু দুটো কোন পার্টস অফ স্পিচ হবে? হয় নাউনের হবে অথবা প্রোনাউনের হবে। এই দুটো পার্টস অফ স্পিচই ভাষণ হতে পারে। ক্লিয়ার? হবে কি হবে? হয় নাউন হবে অথবা প্রোনাউন হবে। তাহলে আমি কি বললাম? বাক্যে ব্যবহৃত যে সকল নাউন বা প্রোনাউনকে কেন্দ্র করে ভার্বের কাজ সম্পূর্ণ হয় তাকে ভাষণ বলে। তার মানে নাউন ও প্রোনাউনকে কেন্দ্র করে ভার্বের কাজ যদি সম্পূর্ণ হয় তাকেই ভাষণ বলে। আর আমরা এক কথায় মনে রাখবো, ভাষণ মানে ব্যক্তি বা বস্তু বা নাউন বা প্রোনাউন। ঠিক আছে, এখন প্রশ্ন হতে পারে নাউনটা কি আর প্রোনাউনটা কি। তো যেহেতু এটা আমাদের নাউন এবং প্রোনাউনের ক্লাস না, পার্টস অফ স্পিচের ক্লাস না, আমরা পর্যায়ক্রমে ওই জায়গায় যাব। তারপরেও যেহেতু প্রসঙ্গক্রমে চলে আসছে, সো এই কারণে আমি একটু বলি। নাউন বলতে আমরা ধরে নিই কোনো কিছু নাম, কোনো কিছু নাম, সেটা ব্যক্তির নাম হতে পারে, বস্তুর নাম হতে পারে, কোনো অনেক কিছুর নাম হতে পারে। সেটা আমরা নাউনের সময় ডিটেলস জানবো। আপাতত মনে রাখি নাউন মানে নাম। আর প্রোনাউনটা মানে নাউনের পরিবর্তে যে শব্দগুলো ব্যবহৃত হয় সেগুলোকে প্রোনাউন বলে। ক্লিয়ার? যেমন রহিম। রহিম তো একজনের নাম, তা রহিম না বলে আমরা রহিমের পরিবর্তে কিন্তু হি ব্যবহার করতে পারি। হিটা হচ্ছে প্রোনাউন। আর এ বিষয়ে আমরা ডিটেলস আলোচনা করব। আমি বলছি তো পার্টস অফ স্পিচে যে আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। এখন এই যে ভাষণ আছে, আমরা একে যদি উদাহরণ নিতে দেখি, এখানে দেখা লিখছি যে আই লাভ তমা। ঠিক আছে, এখানে যে আই মানে কি? আমি। এই আই কিন্তু একটা ভাষণ, মানে এটা একটা প্রোনাউন। ঠিক আছে, আবার এই যে তমা, এই তমাও কিন্তু একটা প্রোনাউন। আমি যদি এটাকে একটু বোল্ড করে দিই, বুঝতে হবে। তাহলে আইটা একটা প্রোনাউন, আবার তমাটা আছে একটা নাউন। তাহলে এই দুটোই কিন্তু একটা পাচন। এবার দেখেছি উই আর ইন্ডিপেন্ডেন্ট, আমরা স্বাধীন। এখানে উইটা একটা প্রোনাউন, তাহলে এটাও একটা পাচন। তারপর আছে, আমরা যদি আরো দেখি, যেমন ইউ ইউ আ থিপ, তুমি একটা চোর। এখানে ইউ কিন্তু একটা পাচন। ওকে, এখানে ইউ একটা পাচন, এখানে উই একটা পাচন, আমি আন্ডারলাইন করে দিচ্ছি বোঝার জন্য। এখানে আই একটা পাচন, এটাকে আন্ডারলাইন করি। তমা একটা নাম, যেহেতু এটাও একটা পাচন। আমি কি বলছি যে নাম অথবা প্রোনাউনগুলো সবসময় পাচন হবে। যেমন এখানে হি, হি মানে সে, এটাও একটা প্রোনাউন, তাহলে এটা একটা পাচন। যেমন সি একটা ভাষণ, তারপর ইট একটা ভাষণ, এগুলো সবই প্রোনাউন। দে একটা ভাষণ। ওকে, এখন এই যে আমি কিছু ভাষণের কথা বললাম, এখানে তমা, উ, ইউ, হি, সি, ইট, দে, এগুলো নাউন আছে এবং এর ভিতরে কি আছে? নাউন আছে এবং প্রোনাউন আছে। ঠিক আছে, এখানে আরো ভাষণ আছে, যেমন এই যে ডক্টর, ডক্টরও কিন্তু একটা ভাষণ। যে ডক্টরের কথা বললাম, এই ডক্টরও একটা ভাষণ। তারপরে এই যে থিপ, এটাও চোর একটা নাম, এটাও কিন্তু ভাষণ। ঠিক আছে, এইরকম এই যে কাজিন, কাজিনও কিন্তু একটা ভাষণ। ঠিক আছে, কার, কারও কিন্তু একটা ভাষণ। ওকে, এই যে ক্রিকেট, এটাও কিন্তু একটা ভাষণ। ঠিক আছে, এখন যাই হোক, আমি যে জিনিসটা বোঝাতে চাইছিলাম, আমি বললাম যে পাচন বলতে আমরা কি বুঝি। পাচন বলতে আমরা সাধারণত ব্যক্তি এবং বস্তুকে বুঝি, এটুকুনি আমাদের মাথায় থাকবে। এবং সেই ব্যক্তি এবং বস্তু হবে, হয় নাউন হবে অথবা প্রোনাউন হবে এটা। এখন এই পাচনকে সম্ভবত তিনটা ভাগে ভাগ করা যায়। পাচন কয় প্রকার? পাচন তিন প্রকার। কয় প্রকার? পাচন হচ্ছে মূলত তিন প্রকার। পাচনটা কয় প্রকার? পাচনটা হচ্ছে তিন প্রকার। এখন নিম্নে টেবিলে আমরা এই প্রকার উল্লেখ করছি, আমরা দেখি যে এই তিন প্রকার কি কি। তিন প্রকার এখানে পার্সন লিখছে, যে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর হচ্ছে থার্ড পার্সন।
তাহলে পার্সন কয় প্রকার? পার্সন হচ্ছে 3 প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন। ওকে, তাহলে আমরা মনে রাখবো পার্সনটা কি? পার্সন বলতে কোনো ব্যক্তি এবং বস্তুকে বোঝাবে এবং সেটা অবশ্যই নাউন অথবা প্রোনাউন হবে। এইগুলো কি ওয়ার্ড, এইগুলো আপনাকে মনে রাখতে হবে, তাহলে আপনি মনে থাকবে আপনার। আর পার্সনটা হচ্ছে 3 প্রকার, সেটা আমরা জানি অবশ্যই, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এখন এইখানে কিন্তু এই পার্সন থেকে আমাদের বাংলা গ্রামারে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় একটা প্রশ্ন আসে, ঠিক আছে? তো সেটা আমি পরে দেখাচ্ছি। তো আমি আর সেই সাথে আরেকটা কথা বলতে লাগে, কারণ ইংরেজি গ্রামারের সাথে বাংলা গ্রামারে কিন্তু 70 থেকে 80% মিল আছে। সুতরাং আপনি যদি ইংরেজি গ্রামারগুলো ভালো করে শিখতে পারেন, সেটাকে ব্যবহার করে আপনি বাংলা গ্রামারের 70% আপনি কমপ্লিট করতে পারবেন, যদি আপনি একটুখানি বুদ্ধি খাটান। আমি সেগুলো দেখার চেষ্টা করব আজকের ক্লাসে, তার কিছুটা প্রমাণ পাবেন আপনারা। ওকে, তো আমি কি বললাম যে এই পার্সনটা হচ্ছে কয় প্রকার? 3 প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। ওকে, টেবিলটা নিয়ে আমি পরে আলোচনা করছি, এখন আমি তো নিচে যাই। এখন ফার্স্ট পার্সনটা কি? ফার্স্ট পার্সন মানে বাংলা হচ্ছে উত্তম পুরুষ। আমরা এই জায়গায় একটা ভুল করি, সেটা হচ্ছে কি, আমরা অনেকে মনে করি ফার্স্ট মানে প্রথম, আর পার্সন মানে তো পুরুষ, তাহলে প্রথম পুরুষ হবে। কিন্তু আসলে ফার্স্ট পার্সনের বাংলাটা হচ্ছে উত্তম পুরুষ, মনে থাকে জানো? তাহলে ফার্স্ট পার্সন মানে কি? উত্তম পুরুষ। ওকে, তাহলে আমি ফার্স্ট পার্সনটা কাকে বলে যদি বলি, যে বা যারা কথা বলে তাদেরকে ফার্স্ট পার্সন বলে। যেমন ফার্স্ট পার্সন আছে দুইটা, আই আর উই, এই দুইটাই হচ্ছে ফার্স্ট পার্সন। তাহলে ফার্স্ট পার্সন কয়টা আছে? ফার্স্ট পার্সন হচ্ছে দুইটা, আপনারা মনে রাখবেন, আই আর উই। আই আর উই, আই মানে আমি আর উই মানে আমরা, ঠিক আছে? আর সেকেন্ড পার্সন কি? সেকেন্ড পার্সনের বাংলা আছে মধ্যম পুরুষ। আমি বলেছি এই বাংলাটা মনে রাখবেন, এখান থেকে প্রশ্ন আসবে, আমি একটু পরেই দেখাচ্ছি কিভাবে আসে প্রশ্নটা। তাহলে সেকেন্ড পার্সনটা কি? সেকেন্ড পার্সনটা হচ্ছে মধ্যম পুরুষ। ওকে, এখন তাকে সংজ্ঞা যদি আমরা দিলে, যাকে সম্বোধন করে কথা বলা হয়, মানে যাকে উদ্দেশ্য করে আমরা কথাটা বলবো সেই হচ্ছে, যাকে সম্বোধন করে কথাটা বলবো সেই হচ্ছে সেকেন্ড পার্সন। যেমন ইউ, ইউ। এখন এইখানে আপনারা অনেকেই বুঝলেন যে দুইটা ইউ কি করে সেকেন্ড পার্সন হয়। একটা ইউ এর বাংলা আছে তুমি, আর একটা ইউ এর বাংলা আছে তোমরা। এখন কখন তুমি হবে কখন তোমরা হবে, সেগুলো আমি বোঝাচ্ছি একটু পরেই, ঠিক আছে? তার এবার আছে থার্ড পার্সন। থার্ড পার্সনের নাম পুরুষ। থার্ড পার্সনের বাংলা কি? নাম পুরুষ। আমি বলেছি এই পার্সন 3 প্রকার আমরা সবাই জানি, কিন্তু এর বাংলা কিন্তু আমরা অনেকে ভালো জানি না। এই বাংলা 3টা অবশ্যই, ফার্স্ট মানে উত্তম পুরুষ, সেকেন্ড মানে মধ্যম পুরুষ এবং থার্ড পার্সনের নাম পুরুষ। যার সম্পর্কে কথা বলা হয় তাকে থার্ড পার্সন বলা হয়, ঠিক আছে? যেমন হি, শি, ইট, দে, এগুলো থার্ড পার্সন, অথবা যে কোনো নাম, যেমন রহিম, করিম, সরিম, জরিম, এগুলো সবই থার্ড পার্সন। ওকে, তাহলে আমরা আলোচনায় জানতে পারলাম যে পার্সন কি? পার্সন হচ্ছে ব্যক্তি ও বস্তু হবে, এবং এই ব্যক্তি ও বস্তু অবশ্যই নাউন অথবা প্রোনাউন হতে হবে, তাহলে সেগুলো পার্সন করা যাবে। ওকে, আর পার্সনটা কয় প্রকার? পার্সনটা হচ্ছে 3 প্রকার, সেটা ফার্স্ট পার্সন হতে পারে। ফার্স্ট পার্সন দুটো আছে, সেটা হচ্ছে একটা আছে আই আর একটা আছে উই। আর সেকেন্ড পার্সনে দুইটা আছে, সেটা আছে ইউ আর ইউ। আর থার্ড পার্সন আছে হি, শি, ইট আর দে, আর যে কোনো নামই আছে থার্ড পার্সন। এটুকুনি আমরা জানলাম। এখন এই যে ফাসন নিয়ে আমি আলোচনা করছি, এই প্রত্যেকটা ফাসন আবার দুইটা জিনিস প্রকাশ করতে পারে। সেটা হচ্ছে, হয় সেটা এক, মানে একটা মাত্র জিনিসকে বোঝাবে বা একজন মাত্র ব্যক্তিকে বোঝাবে, অথবা একের অধিককে বোঝাবে, ঠিক আছে? এইটা বিষয় সম্পর্কে আমরা যেটা জানি সেটা হচ্ছে নাম্বার বলা হয়। আমরা নাম্বারের নাম শুনছি, নাম্বার মানে ইংরেজিতে নাম্বার, আর বাংলায় হচ্ছে বচন অথবা সংখ্যা। বচন অথবা সংখ্যা আমাদের পরবর্তী ক্লাসে থাকবে নাম্বার নিয়ে। তারপরেও যেহেতু প্রসঙ্গক্রমে চলে আসছে, ইংরেজি বিষয় আছে একটা বিষয় আর একটা বিষয়ের সাথে সম্পর্কিত, আমি বারবার বলি এইখানে চলে। তারপরে আমি বলি এই নাম্বার হচ্ছে 2 প্রকার। আমি নিচের এই যে টেবিলটা দিচ্ছি, উপরে যে টেবিলটা দিচ্ছি, টেবিল দেখাবেন নাম্বার কয় প্রকার। নাম্বার হচ্ছে 2 প্রকার, সেটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, আরেকটা হচ্ছে প্লুরাল নাম্বার, ঠিক আছে? এখন তাহলে নাম্বার মানে কি? নাম্বার মানে আমরা সহজে ধরে নিই সংখ্যাকে বোঝাবে। নাম্বার মানে কাকে বোঝাবে? সংখ্যাকে বোঝাবে। ওকে, তো এই নাম্বার হচ্ছে 2 প্রকার, একটা সিঙ্গুলার নাম্বার, একটা হচ্ছে প্লুরাল নাম্বার। এখন নাম্বার 2 প্রকার আমরা অনেকে জানি, এর অর্থ আমরা অনেকে ভুলে যাই। সিঙ্গুলার আইসে সিঙ্গেল থেকে, মানে সিঙ্গেল মানে কি? একজনকে বোঝাই আমরা। সে সিঙ্গুলার মানে এক বছর, মানে একটা মাত্র ব্যক্তি অথবা বস্তুকে বোঝাবে। ব্যক্তি বা বস্তু যদি একটা মাত্র বোঝায় তাহলে সেটা হবে সিঙ্গুলার নাম্বার। কি নাম্বার হবে? সিঙ্গুলার নাম্বার। তাহলে যদি এখানে যেরকম আমি আই বুঝাইছি, আই, আই মানে আমি, তাহলে আই আমি বলতে কয়জনকে বোঝাই? আমি বলতে একজনকে বোঝাই। তাহলে আই হচ্ছে সিঙ্গুলার নাম্বার। কোন পার্সন? অবশ্যই ফার্স্ট পার্সন। আবার যেমন দেখেন এখানে উই, উই মানে কি? উই মানে আমরা।
আমরা কি একজনে হয়? অবশ্যই একের অধিক আমরা। তাহলে এই উইটা কোন পার্সন হবে? উইটা হবে প্লুরাল পার্সন, যেখানে দেখাইছি যে আই মানে আমি, আই মানে আমি দ্বারা একজনকে বোঝাচ্ছে, এবং উই মানে আমরা দ্বারা প্লুরাল বোঝাচ্ছে। ঠিক আছে, মানে আমরা। এবং একটা আছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, আর উই আছে ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার। তাহলে আমরা এতক্ষণ আলোচনায় কি বুঝলাম? যে পার্সনের আবার সিঙ্গুলার প্লুরাল হতে পারে। মানে আমরা যে পার্সন মানে কি, পার্সন মানে আমি বলেছি বস্তু অথবা ব্যক্তি, যেগুলো নাউন বা প্রোনাউন হবে। তাহলে এই নাউন বা প্রোনাউন আবার কি হতে পারে? এগুলো পার্সন হতে পারে, ফার্স্ট পার্সন হতে পারে, সেকেন্ড পার্সন হতে পারে, থার্ড পার্সন হতে পারে। আবার এগুলো নাম্বার হতে পারে, সিঙ্গুলার অথবা প্লুরাল নাম্বার হতে পারে। ক্লিয়ার? যেমন সেকেন্ড পার্সন আছে ইউ। ইউ যখন তুমি বুঝাবে তখন ইউটা হবে সিঙ্গুলার নাম্বার, আর ইউ যখন তোমরা বুঝাবে তখন সেটা হবে প্লুরাল নাম্বার। তোমরা মানে অনেকে বুঝাচ্ছে, এটা আমরা ব্যবহার বিধি হিসেবে বুঝবো যে এখানে তুমি বুঝাচ্ছে, এখানে তোমরা বুঝাচ্ছে। ঠিক আছে? আবার থার্ড পার্সন সেগুলো যেমন যেমন হি, তারপর শি, ইট। হি মানে সে, মানে একজন। শি মানে সে, এটা মহিলা বা স্ত্রীদের ক্ষেত্রে বসে। ইট মানে এটা বসুদের ক্ষেত্রে বসে। অথবা যে কোনো নাম যদি একটাকে বোঝায় তাহলে সেটা সিঙ্গুলার হবে। ঠিক আছে? আর দে হবে, এদের প্লুরাল হবে কি? এই যে হি, শি, ইট, এর প্লুরাল হবে দে। দে মানে তারা। ওকে, এখানে দেখেন একটা বিশেষ নোট লেখা আছে যে এছাড়াও সকল কিছুর নাম থার্ড পার্সন হয়। এখন থার্ড পার্সন যখন হবে তখন সেটা সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে। তো সিঙ্গুলার প্লুরাল তো আমি বলছি যে একটা যদি বোঝায় তাহলে সিঙ্গুলার সিঙ্গুলার হবে, আর একের অধিক যদি বোঝায় তাহলে সেটা প্লুরাল হবে। এটা তো ক্লিয়ার। এছাড়াও এই নাম্বার সম্পর্কে আমাদের পরবর্তী ক্লাসে ডিটেলস আলোচনা থাকবে, সেখানে আমি আরও এই বিষয় নিয়ে আলোচনা করব। এখন এই যে বিষয়গুলো আমরা এত সময় জানলাম, এই বিষয়টা আমি আরেকটু আপনাদেরকে জানাই। সেটা হচ্ছে, আমরা জানছি যে ফাসন, ফাসন বলতে আমি বলেছি পুরুষ, এবং এই ফাসনটা মূলত দুইটা জিনিসকে বোঝায়, একটা আছে ব্যক্তি, একটা আছে বস্তু। কি বোঝাচ্ছে? একটা ব্যক্তি এবং বস্তু, এবং এই ব্যক্তি বস্তু অবশ্যই নাউন অথবা প্রোনাউনের হবে। নাউন হবে অথবা প্রোনাউনের হবে। ক্লিয়ার? আর এই প্রত্যেকটা ফাসনের আবার একটা নাম্বার হয়, হয় একটা সিঙ্গুলার নাম্বার হবে, নাহলে প্লুরাল নাম্বার হবে। যদি একটা জিনিসকে কোনো কিছুকে বোঝায় বা একজন মাত্র ব্যক্তিকে বোঝায় তাহলে সিঙ্গুলার হবে, এবং একের অধিককে বোঝালে প্লুরাল হবে। ক্লিয়ার? আশা করি এই বিষয়ে আপনারা জানতে পারছেন। এখন আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা পূর্বের ক্লাসে আমি ফাসন মোটামুটি বোঝানোর চেষ্টা করছি আপনাদের, আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন এখানে দেখেন আমি সংক্ষিপ্ত একটা ফরম্যাট আপনাদেরকে দিয়ে দিচ্ছি, জাস্ট পিকচুরিয়াল একটা প্রেজেন্টেশন দিয়েছি যাতে আপনারা মনে রাখতে পারেন যে ফাসন মানে পুরুষ। ফাসন মূলত ব্যক্তি ও বস্তুকে বস্তু বোঝায়। ফাসন তিন প্রকার আমি বলছি, যেমন ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। এখন এইখানে একটা কথা আমি বলছি যে এইখান থেকে একটা প্রশ্ন হয় বাংলা সম্ভবত দ্বিতীয় পত্রে যে গ্রামার অংশ আছে, সেখানে এই পার্সন থেকে একটা প্রশ্ন আসে। সেটা এই যে বাংলা অর্থগুলো আছে, যে ফার্স্ট পার্সন মানে উত্তম পুরুষ, সেকেন্ড পার্সন মানে মধ্যম পুরুষ, এবং থার্ড পার্সন মানে হচ্ছে নাম পুরুষ। এই বাংলা যে এই যে প্রকারভেদের যে বাংলা অর্থ এখান থেকে আসে। কিভাবে আসে আসলে আমি দেখাই আপনাদেরকে। দেখুন এখানে আছে, আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য কয়েকটা উদাহরণ লিখে রাখছি, যে নিচের কোনটি নাম পুরুষ। এই দেখেন এখানে বোঝাচ্ছে নাম পুরুষ, এইখানে আপনাদের ভুল হবে। ঠিক আছে? নিচের কোনটি নাম পুরুষ। এখন আপনি তো যখন বাংলা গ্রামারে এরকম আসবে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা, দেখবেন অনেক পরীক্ষা আসছে, বিশেষ করে যে তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণীর প্রশ্ন, এই প্রশ্নগুলো বেশি অন্তর্ভুক্ত করা হয়। তো যাই হোক, এখন বলছে করে নাম পুরুষ। এখন নাম পুরুষ বলতে আপনি খুঁজবেন যে মানে কোনো নামকে বোঝাচ্ছে, যেমন করিম, শরীফ, রহিম, যদুমধু, এরকম। ঠিক আছে? এবং এই পুরুষ, নাম পুরুষ মানে কি, যারা আগে এই বাংলা অর্থ জানেন না তারা কিন্তু একদম হত বিহ্বল হয়ে যাবেন, কি বুঝাচ্ছে আপনি বুঝবেনই না কিছু। তো এই নাম পুরুষ বলতে আমরা জানি নাম পুরুষের বাংলা কি, থার্ড পার্সন। ক্লিয়ার? এখন এইখানে যে শব্দগুলো দেওয়া আছে এগুলোর ইংরেজি করব। যেমন হি মানে কি, সে, সে ইংরেজি হি, তাহলে হিটা থার্ড পার্সন, তাহলে এটা নাম পুরুষ, এটা কিন্তু উত্তর হতে পারে। আমি এটা উত্তরে নিলাম, তো এটা থার্ড পার্সন। এখন দেখো আমি, আই মানে আমি, আই কি ফার্স্ট থার্ড পার্সন না? আই এসে ফার্স্ট পার্সন, তাহলে এটা হবে না। ইউ মানে কি তুমি, এটা সেকেন্ড পার্সন, এটা হবে না। উই মানে কি আমরা, এটাও ফার্স্ট পার্সন, এটা হবে না। তাহলে উত্তর হবে কি সে। তো এই প্রশ্নটা কিন্তু কয়েকবার পরীক্ষায় আসছে। সুতরাং পার্সনের বাংলাটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, এটা অতীব সহজ জিনিস। অনেকে এই জিনিসটা নেগলেক্ট করে, মনে থাকে না, এই জন্য আমি বারবার আপনাদেরকে বলছি। নিচে আমরা নিচের কোনটি উত্তম পুরুষ। উত্তম পুরুষ মানে কি? উত্তম পুরুষ মানে আমি বলছি উত্তম পুরুষ মানে ফার্স্ট পার্সন। এখন দেখেন এখানে করিম দিয়েছে, করিম মানে নাম, নাম মানে সেটা থার্ড পার্সন হবে, তাহলে এটা তো উত্তর হওয়ার কথা না। এখানে দেখেন আমি, আমিটা আমরা জানি আই মানে আমি, তাহলে এটা কিন্তু ফার্স্ট পার্সন আছে, এটা উত্তর হবে।
ইউ মানে তুমি, এটা সেকেন্ড পার্সন আছে, এটা উত্তর হবে না। রূপা আছে একটা নাম, এটা থার্ড পার্সন আছে, এটা উত্তর হবে না। ক্লিয়ার? তাহলে আমি কি বুঝাইতে পারলাম যে এখান থেকে কিন্তু আমাদের যে প্রতিযোগিতামূলক পরীক্ষা হয় বিশেষ করে বাংলা গ্রামারেও কিন্তু এই পাঁচন থেকে প্রশ্ন আসে। তাহলে কিন্তু আমরা বাংলা গ্রামারের একটা নাম্বার এই জেনে গেলাম। এবং আমি বলেছি যে ইংরেজি গ্রামারের সাথে বাংলা গ্রামারের 70 থেকে 80% মিল আছে। যদি আপনি একটু বুদ্ধিমান হন তাহলে কিন্তু এগুলো এক এক মানে একই সাথে সম্পূর্ণ হয়ে যাবে। তো যাই হোক, পার্সনের প্রকারভেদ আমরা জেনে গেলাম। মূলত আমাদের পার্সন শেখানোর উদ্দেশ্য, এইখানে একটা টেবিল আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এখানে বলছে নিচের তালিকাটা মনে রাখতে হবে। এই যে তালিকাটা আছে, এই তালিকাটা আমি কি বোঝাতে চাইছি সেই বিষয় নিয়ে এখন আমি আপনাদের সাথে আলোচনা করব, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এই তালিকাটা আমাদের ইংরেজি যে কোনো বিষয় সম্পর্কে আলোচনা করার ক্ষেত্রে এই বিষয়গুলো আসবে। তো আমি আগে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে আমি কিভাবে এই তালিকাটা প্রস্তুত করছি। এখানে দেখেন ফাসন লিখেছি। ফাসনটা আমরা জানি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন, সেই প্রকারভেদ এখানে লেখা। আর তার সাথে আমি আলোচনা করছি নাম্বার। নাম্বারটা মানে সংখ্যা। সংখ্যা কয় প্রকার? দুই প্রকার। যে সিঙ্গুলার নাম্বার বোঝাবে, একটা প্লুরাল নাম্বার বোঝাবে। তা ফার্স্ট পার্সন সিঙ্গুলার প্লুরাল হতে পারে, থার্ড পার্সন সিঙ্গুলার প্লুরাল হতে পারে, আবার সেকেন্ড পার্সন সিঙ্গুলার প্লুরাল হতে পারে। সেইগুলো কিন্তু আমি এই যে ফার্স্ট পার্সন দেখেন এখানে সিঙ্গুলার প্লুরাল লিখেছি, সেকেন্ড পার্সন সিঙ্গুলার প্লুরাল লিখেছি, থার্ড পার্সন একই কথা করে ভাগ করে লিখছি। ওকে, এই এই যে দুইটা রোতে বিষয়গুলো আমি লিখছি, এই বিষয়গুলো আমি পূর্বে আলোচনা করছি এবং এই বিষয় সম্পর্কে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। প্রশ্ন আছে এই সাইডে, এই ডান পাশের সাইডে যে বিষয়গুলো আছে এইগুলো সম্পর্কে আপনাদের এখন আলোচনা করি না। আমি এখানে লিখছি দেখেন খেজ। খেজ মানে আপনারা বাংলায় কারক পড়ছেন। কারক, বাংলায় কারক 6 প্রকার, ইংরেজিতে হচ্ছে 4 প্রকার। ঠিক আছে, যদিও কারক নিয়ে আমাদের মূল আলোচনা বিষয় না এখানে, তবুও এইটা পার্সনের সাথে রিলেটেড, এই জন্য আনছি। তো এখানে আমরা এই কেসটা আছে 4 প্রকার, তার 3 প্রকার আমি এখানে লিখছি দেখেন। নমিনেটিভ কেস, নমিনেটিভ বা সাবজেক্টিভ একই কথা, অবজেক্টিভ আর আছে পসেসিভ। তাহলে 3টা কেস কি কি? সাবজেক্টিভ বা নমিনেটিভ, অবজেক্টিভ আর আছে পসেসিভ। ক্লিয়ার? আর একটা কেস আছে ভকেটিভ কেস, সেটা আমরা কখনো যদি কেস আলোচনা করি সেই সময় আমি এই বিষয় সম্পর্কে আলোচনা করবো। যেহেতু ভকেটিভ কেস আমাদের আজকের এখানে আলোচ্য বিষয় না, এই জন্য আমি ওটা আলোচনা করব না। তাহলে আমি কি বলছি যে আমাদের যে পার্সনগুলো আছে, এই যে পার্সন, ফার্স্ট পার্সন, এই ফার্স্ট পার্সনের 3টা পরিবর্তন আছে, 3টা রূপ আছে। মানে একটা সেন্টেন্সে ব্যবহার বিধি আছে যে কখনো সাবজেক্ট পজিশনে বসবে, কখনো অবজেক্ট পজিশনে বসবে, কখনো পসেসিভের মতো ব্যবহৃত হবে। এখন দেখেন পসেসিভের এখানে আবার দুইটা বিষয় লেখা, একটা আছে প্রোনাউন আর একটা আছে অ্যাডজেক্টিভ। পসেসিভ, এই যে পসেসিভ কেস লিখছি বা পসেসিভ প্রোনাউন যাই বলেন না, এই যে পসেসিভ কেস লিখছি, এই পসেসিভ কেসটা আছে 2 প্রকার। সেটা হচ্ছে প্রোনাউন হতে পারে, পজিটিভ প্রোনাউন হতে পারে, অথবা পজিটিভ অ্যাডজেক্টিভ হতে পারে। এবং প্রোনাউন আর অ্যাডজেক্টিভের যে ব্যবহার আছে সেই ব্যবহারটাও আমরা একটু পরে শিখব। মূলত আমি কি বললাম, তাহলে একটা পার্সন দুইটা বিষয় হতে পারে। সংখ্যার দিক থেকে সিঙ্গুলার হতে পারে অথবা প্লুরাল হতে পারে। আবার একটা পার্সনের 3টা রূপ হতে পারে। যদি সে সাবজেক্ট পজিশনে বসে তাহলে সাবজেক্ট, যে সাবজেক্টের যে চেয়ার আছে মানে সাবজেক্ট হিসেবে তার যে রূপ আছে সেই হিসেবে। যদি সে অবজেক্ট পজিশনে বসে তাহলে সেই অবশ্যই অবজেক্টের যে রূপ আছে সেই হিসেবে বসবে। আর পসেসিভ যেখানে ব্যবহৃত হয়, ব্যবহার আমরা একটু পরে জানবো। তাহলে পসেসিভ হিসেবে ব্যবহৃত হলে এই যে বিষয়গুলো আমরা লিখছি, যদি পসেসিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয় তাহলে মাই হিসেবে ব্যবহৃত হবে, অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হলে মাইন ব্যবহৃত হবে। এই যে বিষয়গুলো একটা লিখছি এরকম, মানে এই যে টেবিলগুলো লিখছি এইগুলো নিয়ে ব্যবহৃত হবে। ওকে, এখন আমার কথা হচ্ছে এই যে টেবিলটা দিচ্ছি, এই টেবিলটা আপনারা একদম মুখস্থ করে ফেলতে হবে, সবসময় মনে থাকবে। এবং এই বাংলাগুলো আপনাদের মনে রাখতে হবে। কীভাবে মনে রাখতে হবে সেটা আমি বলছি। তাহলে আমি কি বললাম, প্রত্যেকটা পার্সন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে, অবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে হবে, পসেসিভ প্রোনাউন অথবা পসেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হতে পারে। এবং যখন যেটা হিসেবে ব্যবহৃত হবে তখন সেই রূপ নিয়ে এসে ব্যবহৃত হবে। ঠিক আছে, এখন দেখুন তাহলে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার আছে আই, এর অবজেক্টিভ ফর্ম, আইয়ের অবজেক্টিভ ফর্ম কি? মি। এবং এর পজিটিভ ফর্ম হচ্ছে মাই, আর পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে মাইন। তা আমরা পড়বো আই মি মাই মাইন, আই মি মাই মাইন। আমি যেভাবে ভিডিওতে বলছি আপনারা এইভাবে পড়বেন। আই মি মাই মাইন, আমি আমাকে আমার, আমি আমাকে আমার। ঠিক আছে, এটা কিন্তু মুখস্থ হয়ে গেল। আই মি মাই মাইন। তারপরে হচ্ছে উই আস আওয়ার আওয়ার্স, উই আস আওয়ার আওয়ার্স, আমরা আমাদেরকে আমাদের, আমরা আমাদেরকে আমাদের। ক্লিয়ার? ঠিক তেমনি ইউ, তুমি তোমাকে তোমার, ইউ ইউ ইউর ইউর্স, ইউ ইউ ইউর ইউর্স। এটা একটা পড়লে সিঙ্গুলার হয়ে যাবে, প্লুরাল হয়ে যাবে, কারণ সবগুলো রূপ একই রকম। যার শুধু যখন একজনকে বোঝাবে তখন এটা সিঙ্গুলার হবে, আর একের অধিককে যখন বোঝাবে তখন এটা প্লুরাল হবে। এখন আমরা থার্ড পার্সনের দিকে আসি। এখানে দেখেন
থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আছে কি, হি শি ইট, তাহলে বলবে হি হিম হিজ, হি হিম হিজ, সে তাকে তার, শি হার হার, সে তাকে তার। এটা একটা, এই যে পু লেখা মানে পুরুষের ক্ষেত্রে ব্যবহৃত হয়, আর শি ইটস স্ত্রীর ক্ষেত্রে ব্যবহৃত হয়, সেটা লেখা। আর ইট বস্তুর ক্ষেত্রে ইট ইট ইটস, ইট ইট ইটস, কি হবে, ইট ইট ইটস। ইহা ইহাকে ইহার, ইহা ইহাকে ইহার। আর এখানে দেখেন হু আছে, হুটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, হুমটা হচ্ছে পজিটিভ, সরি অবজেক্টিভ ফর্ম, আর হুজ আছে পজিটিভ ফর্ম। হু হুম হুজ, হু হুম হুজ, এটা অ্যাডজেক্টিভ ফর্ম নাই, এডজেক্টিভ না। আর হচ্ছে প্লুরাল হচ্ছে দে দেম দেয়ার দেয়ার্স, দে দেম দেয়ার দেয়ার্স, দে দেম দেয়ার দেয়ার্স, ঠিক আছে, তারা তাদেরকে তাদের। তাহলে আমরা যখন এই টেবিলটা মুখস্থ করব, কিভাবে মুখস্থ করব, যে আই মি মাই মাইন উই আস আওয়ার আওয়ার্স, সাথে সাথে বাংলাটাও বলবেন, ইউ ইউ ইউর ইয়োর্স, তুমি তোমাকে তোমার, ইউ ইউ ইউর ইয়োর্স, তোমরা তোমাদেরকে তোমাদের, ঠিক আছে, হি হিম হিজ হিজ, সে তাকে তার, শি হার হার হার্স, সে তাকে তার, ইট ইট ইটস, ইহা ইহাকে ইহার, হু হুম হুজ, কে কাকে কার, দে দেম দেয়ার দেয়ার্স, তারা তাদেরকে তাদের। এভাবে আপনি 20 থেকে 25 বার এইভাবে আমি যেভাবে বললাম এইভাবে বারবার শব্দ করে পড়বেন, এবং তারপরে খাতায় এইভাবে আমি যেভাবে ছক করছি এই ছকটা লিখবেন নিজে নিজে, যে নিজে নিজে এইভাবে ভাগ করে লিখতে পারছেন কিনা, ঠিক আছে। তো আজকের এই পর্যন্ত ক্লাসে আমরা তাহলে কি জেনে গেলাম, আমরা পার্সন জেনে গেলাম যে পার্সনের সাথে নাম্বার সম্পর্কিত আছে, আবার পার্সনের যে 3টা রূপ আছে, কেস হিসেবে সাবজেক্টে বলে সাবজেক্টের রূপ নিয়ে বসবে, অবজেক্ট হিসেবে বসলে অবজেক্টের রূপ নিয়ে বসবে, এবং পজিটিভ হিসেবে বসলে পজিটিভের রূপ নিয়ে বসবে। এখন এই রূপ নিয়ে কিভাবে ব্যবহৃত হয় এইটা আপনাদের অনেকেরই কনফিউশন থাকে, বিষয়টা অনেকের হয়তো ক্লিয়ার হয়নি। তো এর জন্য আমি একটা উদাহরণ আপনাদেরকে দেখাই। দেখুন আমি এখানে লিখছি আমার একটি কলম আছে, ধরেন আপনার এই ট্রান্সলেশনটা করতে বলা হলো যে আমার একটি কলম আছে। এখন এই সেন্টেন্সে আছে আছে ভাব, তাহলে সাবজেক্ট কি, সাবজেক্ট আছে আমার, আমারটা কি, আমারটা আছে সাবজেক্ট, ক্লিয়ার। আচ্ছা এখন আমার ইংরেজি কি, আমরা যদি এই সার্টে যাই, আমার ইংরেজি কি, মাই, পজিটিভ প্রোনাউন মাই আছে, ঠিক আছে। তাহলে তো আমাদের এখানে হওয়ার কথা মাই, হওয়ার কথা মাই হ্যাভ এ পেন, কিন্তু তা না হয়ে আই হ্যাভ এ পেন কেন হলো, এটা একটা প্রশ্ন। আমি বারবার বলছি যে যখন সাবজেক্ট পজিশনে বসবে তখন সাবজেক্টের রূপ নীতি হবে তার, তাই সে যে অর্থই প্রকাশ করুক না কেন। আমি এখানে যাই, দেখেন এখানে মাই মানে আমার, কিন্তু এর সাবজেক্টিভ চেহারা কি, সাবজেক্টিভ চেহারা হচ্ছে আই। তার মানে এই মাই যদি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তাহলে তখন ও আই হিসেবে বসতে হবে, মাই হিসেবে বসতে পারবে না, ক্লিয়ার। তো সেই জন্য এখানে দেখেন মাইটা আই হয়ে গেছে, আর তারপরে হ্যাভ বসবে, যে হ্যাভ আসলো, তারপর অবজেক্ট আছে পেন, আই হ্যাভ এ পেন। আশা করি ক্লিয়ার এই জিনিসটা বুঝতে পারছেন, ওকে। এখন আর একটা বিষয় বলি, এই যে পজেসিভ প্রোনাউনগুলো বললাম, এই প্রোনাউনগুলো সাবজেক্ট হিসেবে যদি কখনো বসতে যায় তখন অবশ্যই মনে রাখবেন যে পজেসিভের সাথে একটা নাউন আসবে, এই পজেসিভ প্রোনাউনের পরেই একটা নাউন আসবে, তাহলে এরা সাবজেক্ট হিসেবে বসতে পারবে, ঠিক আছে। সেটা একটু পরে আমাদের উদাহরণ আছে, সেখানে আমরা দেখতে পাবো। আচ্ছা আরেকটা জিনিস বলি, সকল প্রকার থার্ড পার্সন হয়, সকল প্রকার নাম থার্ড পার্সন হয়, যেটা আমরা গত কিছু সময় আগে জানলাম, বা যেমন স্বপন, ব্যাগ, পেন, ক্লাস, রিভার, কাইন্ডনেস ইত্যাদি। মানে যে সকল নাম হবে এগুলো থার্ড পার্সন, সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে। যদি একের অধিক বোঝায়, যেমন এখানে পেন আছে, পেন মানে কলম, যদি ফেন্স থাকতো, এস যোগ থাকতো, তাহলে সেটা প্লুরাল হতো, অনেকগুলো কলম বোঝাতো। এবং সেটা সিঙ্গুলার প্লুরালটা আমরা নাম্বারে যে ডিটেলস বুঝবো, জাস্ট একটা বোঝালে সেটা সিঙ্গুলার বোঝাবে, একের অধিক বোঝালে প্লুরাল বোঝাবে, ওকে। তাহলে এই টেবিলটা আপনারা কি করবেন, এই টেবিলটা আপনারা বারবার ভিডিওটা দেখবেন, এই সুন্দর করে টেবিলটা আঁকাবেন, লিখবেন, এবং আমি যেভাবে লিখছি এইভাবে মুখস্থ করে ফেলবেন, একদম টানা মুখস্থ করে ফেলবেন। এখন একটা বিষয় দেখেন আমাদের ভুল হয় এখানে, আমরা সেই জিনিসটাকে একটু বোঝানোর চেষ্টা করছি। দেখেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইটস, এখানে হবে অ্যান্ড, হবে অ্যান্ড ইটস, ঠিক আছে। এখন দেখেন আমরা অনেকে ইটস আর অ্যাপোস্ট্রফ ইটস এর অর্থ বুঝি না, অনেকে বুঝি অনেকে বুঝি না, এই জিনিসটা আমরা অনেকে ভুল করে ফেলি, ঠিক আছে। এই যে ইটস আছে, আইটিএস অ্যাপোস্ট্রফ এস না, এটা একটা পসেসিভ প্রোনাউন। পসেসিভ প্রোনাউনটা কোথা থেকে আমরা পেলাম, আমরা এই যে এইখানে যে ইটসটা লিখছে এইটা, এটা পসেসিভ প্রোনাউন। তাই আরেকটা জিনিস কি বুঝাচ্ছে, যে ইটের সাথে একটা অ্যাপোস্ট্রফ এস আছে, এইটা কি, এইটা দেখুন ইটস মানে ইট ইজ অথবা ইট হ্যাজ, তার মানে ইট ইজ, ইট মানে সাবজেক্ট, আর সাথে ইজ আসে অথবা হ্যাজ এসে সংক্ষিপ্ত কর্মে ভার্ব এবং সাবজেক্ট সংক্ষিপ্ত হয়ে ইটস হয়েছে।
তাহলে অ্যাপোস্ট্রফ এস যদি ইট এর সাথে থাকে তাহলে এটা ইট ইজ বুঝতে পারে অথবা ইট হ্যাজ বোঝাতে পারে, সেটা ব্যবহার বিধি লিখে আমরা বুঝতে পারবো। যখন আমি এখানে পসেসিভ প্রোনাউন হিসেবে একটা উদাহরণ দিচ্ছি, যেমন দ্য খ্যাট সেজড ইটস টেইল ইন সার্কেল অ্যারাউন্ড দ্য রুম। এই যে ইটস, এটা কিন্তু পসেসিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। এবং আমি বলছি পসেসিভ প্রোনাউন উপরে একটা নাউন বসে, দেখেন এই টেইলটা কিন্তু নাউন, লেজ, টেইল মানে লেজ বোঝাচ্ছে, ঠিক আছে। আর দেখেন ইটস দ্বারা একটা বোঝাচ্ছে ইট ইজ বা ইট হ্যাজ, এখানে ইটস ইউর বুক, মানে ইট ইজ ইউর বুক, এটা হয় তোমার বই। এখানে এই ইটস মানে ইট ইজ। তাহলে আমাদের এই বিষয়টা যেন ইটস এবং ইটস এর ভিতরে এর বিষয়, এই বিষয়টার ভিতরে যেন আর কখনো কোনো ভুল না হয়, ঠিক আছে। আশা করি আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন যে ইটস বুঝলে একটা পসেসিভ প্রোনাউন, আর ইটস অ্যাপোস্ট্রফ এস দিয়ে এস বুঝালে সেটা ইট ইজ অথবা ইট হ্যাজ বুঝাবে। ক্লিয়ার? এখন একটু আগেই আমি আপনাদেরকে বললাম যে পসেসিভ কখনো, মানে পসেসিভ প্রোনাউন যদি বসে তাহলে তারপরে অবশ্যই কি বসবে, একটা নাউন বসবে, ঠিক আছে। যেমন এখানে বলছে যে মাই ফাদার ইজ, এই হবে ইজ আ স্কুল টিচার, মাই ফাদার ইজ আ স্কুল টিচার। এখন এখানে দেখুন এই যে মাইয়ের পরে দেখেন ফাদার, এটা আছে নাউন বলছে, আর পিপি দ্বারা আমি পসেসিভ প্রোনাউন বোঝাইছি। ক্লিয়ার? তাহলে আমি কি বুঝলাম যে মাইটা আছে পসেসিভ প্রোনাউন, এরপরে এটা নাও যদি কখনো সাবজেক্ট পজিশনে বসে বা কখনো বসলে পসেসিভ প্রোনাউনটা অবশ্যই কি নিয়ে বসবে, সাবজেক্ট প্লাস নাউন হিসেবে বসবে। পসেসিভ না পসেসিভ প্রোনাউনের পরে অবশ্যই কি বসবে, নাউন বসবে, এটা মনে রাখবেন অবশ্যই। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় পড়বে, যেমন এখানে আর দিস ইজ ইউর পেন্সিল, দেখেন ইউরটা এখানে পসেসিভ প্রোনাউন, এরপরে দেখেন অবশ্যই নাউন আইছে পেন্সিল। ওকে, তাহলে আমরা একটা নিয়ম জানলাম যে পসেসিভ প্রোনাউনের পরে সবসময় কি আসে, সবসময় নাউন আসে। এখন ওই টেবিলের এই পসেসিভটাকে আমরা দুই ভাগে ভাগ করেছিলাম, একটা আছে প্রোনাউন, তাহলে আমরা নিয়মে জেনে গেলাম যে পসেসিভ প্রোনাউনের পরে অবশ্যই নাউন আসবে। কিন্তু যদি পসেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে যে শব্দগুলো ব্যবহৃত হয় তার ব্যবহারটা কেমন একটু দেখি। যেমন আমি দেখেন সাইডে উদাহরণ দিচ্ছি পসেসিভ অ্যাডজেক্টিভ, যেমন দিস বুক ইজ মাইন, মানে এই বইটি আমার। ইজের পরে এখানে মাইনটা কিন্তু সরাসরি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে, এরপরে কিন্তু কোনো নাউন নাই। তাহলে এখানে এই যে অ্যাডজেক্টিভগুলো ব্যবহৃত হয়েছে এগুলো সরাসরি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়, ওর সাথে কোনো নাউন টাউন কোনো নিবে না। এখানে যে পসেসিভ প্রোনাউন একটা নাউন নিছে, বাট এই যে পসেসিভ অ্যাডজেক্টিভগুলো এগুলো সরাসরি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। যেমন দিস ইজ ইউর, আমরা জানি অ্যাম ইজ আর ওয়াজ আর, এরপরে যদি কোনো পার্টস অফ স্পেস অ্যাডজেক্টিভ সরাসরি ব্যবহৃত হতে পারে। তো এগুলো আমরা পার্টস অফ স্পেসে অ্যাডজেক্টিভের ব্যবহার যখন শেখাবো তখন আপনারা এগুলো ভালো বুঝবেন। জাস্ট কথা প্রসঙ্গে এখানে যেহেতু পসেসিভ অ্যাডজেক্টিভ এসে গেছে এই কারণে আমি একটু আলোচনা এখানে দিচ্ছি। যেমন দিস হাউস ইজ ইয়োর্স, মানে এই বাড়িটি হয় তোমার, এখানে কিন্তু ইজটা আছে অ্যাডজেক্টিভ সব জায়গায়। এখানে দিস পেন ইজ ইয়োর্স, এখানেও ইয়োর্স কিন্তু অ্যাডজেক্টিভ। যেমন দিস ডল ইজ হার্স, মানে তার পুতুল, এখানেও কিন্তু এই হার্সটা আছে অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? তাহলে আমরা পসেসিভ যে প্রোনাউনগুলো বুঝলাম যে পসেসিভ প্রোনাউনটা যদি ব্যবহৃত হয় তাহলে ওর উপর অবশ্যই একটা নাউন বসবে, আর পসেসিভ যে অ্যাডজেক্টিভগুলো আছে এগুলো সরাসরি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। ক্লিয়ার? আর এ বিষয়ে আরও একটা স্পষ্ট ধারণা পাবেন যখন আমি এই পার্সন মানে অ্যাডজেক্টিভের ব্যবহার শেখাবো, যে অ্যাডজেক্টিভটা কোথায় বসে, কীভাবে আমরা চিনবো, এগুলো আমাদের পরীক্ষায় বারবার আসে। যাই হোক, কথা বাড়াচ্ছি না, পার্সন নিয়ে নিয়ে আলোচনা করার সময় কিন্তু আমরা অনেক কিছু আলোচনা করছি, ঠিক আছে। এখন দেখেন কিছু গুরুত্বপূর্ণ বিষয় পরীক্ষায় বারবার আছে। এই যে পার্সনের যে ব্যবহারটা আমি দিচ্ছি এটা আসে, ইউজ অফ পার্সন, ঠিক আছে। এই নিয়ম থেকে প্রায় আমাদের পরীক্ষায় আসে, কারেকশনে আসতে পারে অথবা সেন্টেন্স ফিল ইন দ্য গ্যাপসে আসতে পারে। তো এই বিষয়গুলো মনে রাখতে হবে বারবার। আমি এখানে লিখছি সাধারণ ঘটনা বোঝালে। কি বলছি, যেমন মনে করেন আমাদের এই যে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এর তিনটে বিষয় যদি সাবজেক্ট পজিশনে ব্যবহৃত হয় তখন কোনটা আগে বসবে কোনটা পরে বসবে এই একটা বিষয়ে কিন্তু ঝামেলা বেঁধে যায়, ঠিক আছে। প্রথমত আমাদের অনেকের মনে করতে প্রথম ফার্স্ট বসবে, তারপর সেকেন্ড বসবে, তারপর থার্ড বসবে, এরকম মনে হতে পারে। বাট বিষয়টা না, আমি বলছি এমনি সচরাচর যদি কোনো সাধারণ ঘটনা বোঝায় তাহলে যদি এই তিনটা পার্সনের সাবজেক্ট পজিশন থাকে তাহলে প্রথমে বসবে সেকেন্ড পার্সন, তারপরে থার্ড পার্সন এবং শেষে বসবে ফার্স্ট পার্সন। তাহলে ফার্স্ট বসবে একদম শেষে, আর সেকেন্ড পার্সন বসে প্রথমে, আর থার্ড সবসময় মিডিলে বসবে। থার্ডটা কোথায় বসবে, ফিলে। এবং সংক্ষেপে এটাকে আমি লিখছি 231 বোঝাচ্ছে মানে 2 দ্বারা সেকেন্ড পার্সন, 3 দ্বারা থার্ড পার্সন, আর 1 দ্বারা ফার্স্ট পার্সন, ঠিক আছে। আমি এখানে উদাহরণ দিচ্ছি, যেমন ইউ, হি অ্যান্ড আই ওয়ার প্রেজেন্ট ইন দ্য ক্লাস। এবং যখন একাধিক, একটা জিনিস মনে রাখবেন, যখন একাধিক পার্সন সাবজেক্টের জায়গায় আসবে তখন অবশ্যই ভার্ব, এই যে ভার্ব সর্বদা প্লুরাল হবে, ভার্ব সর্বদাই প্লুরাল হবে। ক্লিয়ার? মানে সাবজেক্ট অনুযায়ী যে ভার্ব বসে এক্ষেত্রে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলে, বাট এগুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করবো। জাস্ট কথা প্রসঙ্গে চলে আসলে বললাম। তাহলে আমি কি বলছি, যদি সাধারণ ঘটনা বোঝায়
তাহলে আমরা 231 এই জিনিসটা মনে রাখবো সংখ্যাটা, যে প্রথমে সেকেন্ড পার্সন বলবো, তারপর থার্ড পার্সন, তারপর ফার্স্ট পার্সন। যেমন এখানে একটা উদাহরণ দিচ্ছি, ইউ হি অ্যান্ড আই ওয়ার প্রেজেন্ট ইন দ্য ক্লাস, তুমি সে এবং আমি ক্লাসে উপস্থিত ছিলাম। এবার ধরো ইউ রহিম অ্যান্ড আই হ্যাভ পাস্ট, মানে তুমি রহিম এবং আমি পাস করেছি। এখানে দেখেন রহিমটা আছে থার্ড পার্সন মিডিল আছে, ইউ হি অ্যান্ড আই ওয়ার ওয়েন ডিয়ার, আমরা সেখানে গিয়েছিলাম, তুমি সে এবং আমি সেখানে গিয়েছিলাম। ঠিক আছে, তো আমি কি বলছি যে এই যে ভার্বগুলো লিখছি, এই ভার্বগুলো সবই হচ্ছে প্লুরাল আছে, এবং সাবজেক্ট পজিশনে যদি একাধিক পার্সন আসে তাহলে সাধারণ ঘটনা বোঝালে সেটা 231 ফরম্যাটে ব্যবহার করতে হবে, এবং এটা কিন্তু বারবার বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসছে। এখন যদি দোষ বা অপরাধ স্বীকার করা বোঝায়, ঠিক আছে, যদি এই যে পার্সনগুলো সাবজেক্ট পজিশনে এসে যদি এই সেন্টেন্সটা দোষ বা অপরাধ স্বীকার করা বোঝায়, তখন দুইটা জিনিস আমরা জানি, একটা আছে 132, সচরাচর যত গ্রামার আছে ইংরেজিতে সব গ্রামারেই আমরা দেখি যে এটাই গ্রহণযোগ্য, যে প্রথমে ফার্স্ট পার্সন, তারপরে থার্ড পার্সন, সেকেন্ড পার্সন। এবং একটা জিনিস সবসময় মনে রাখবেন, সেটা হচ্ছে থার্ড পার্সনটা সর্বদাই মিডিলে বসছে, কিন্তু সেটা দোষ স্বীকার করা বোঝানো, সাধারণ ঘটনা বোঝানো। এবং অনেক কনফিউশন আছে, অনেক বইতে দেখবেন যখন দোষ স্বীকার করা বসে অনেকে 123 লিখেছেন, যে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আমরা বলছি কম গ্রহণযোগ্য, এটা অনেক বাংলা গ্রামারে অনেকে দিচ্ছে, আমি জানি না কোথা থেকে তারা পাইছে। বাট যদি আমাদের পরীক্ষার ক্ষেত্রে অপশন থাকে, যদি এই প্রথম অপশনটা থাকে দোষ স্বীকার করার ক্ষেত্রে, যে 132, মানে প্রথমে ফার্স্ট পার্সন, তারপর থার্ড পার্সন, তারপরে হচ্ছে সেকেন্ড পার্সন, তাহলে আমি এটাকে উত্তর করব। আর যদি দেখি এই অপশন নাই, তখন আমরা উত্তর করব এইটা, যেই জন্য লিখছি এটা কম গ্রহণযোগ্য। ঠিক আছে, প্রশ্নকর্তা কোন বই থেকে প্রশ্ন করবে বা কোন বই থেকে উত্তর গ্রহণ করবে, এই জন্য আমরা বিষয়টা, এই দুটো বিষয় আমাকে জানতে হবে। ঠিক আছে, তখন এখানে আমি উদাহরণ দিচ্ছি, আই হি অ্যান্ড ইউ আর গিলটি। এবং আমি বারবার বলেছি যে ভার সবসময় সর্বদাই প্লুরাল হবে, প্লুরাল আছে। এবং দেখেন প্রথম ফার্স্ট পার্সন বলছে, তারপরে থার্ড পার্সন, তারপরে বলছে সেকেন্ড পার্সন। ওকে, তারপর আছে আই হি অ্যান্ড ইউ আর টু ব্লেম ফর দ্য ম্যাচ। এখানে আই হি অ্যান্ড ইউ, এখানে ইউটা আছে মিডিলে আছে, প্রথম ফার্স্ট পার্সন, তারপর থার্ড পার্সন, তারপর হাজব্যান্ড। এখানে দেখেন প্রথম আই কনা অ্যান্ড ইউ শ্যাল বি পানিশ, এখানে প্রথমে ফার্স্ট পার্সন আছে, তারপর থার্ড পার্সন আছে, তারপরে সেকেন্ড পার্সন আছে। আর শেষে আমি একটা উদাহরণ দিছি, এই যে কম গ্রহণযোগ্য আমি যেটা লিখছি, এটার দিকে একটা উদাহরণ দিচ্ছি, যেমন আই ইউ অ্যান্ড হি কমিটেড টু ক্রাইম। ক্লিয়ার? তাহলে আমি দোষ স্বীকার করা বোঝাতে আমরা সবসময় মনে রাখবো যে আমাদের যদি সাধারণ ঘটনা বোঝায় তাহলে আমাদের হবে 231, আর দোষ স্বীকার করা বোঝালে হবে 132, এই দুটো সংখ্যা মনে রাখবো। আর যদি এই দুটো দোষ স্বীকার করার ক্ষেত্রে 132 অপশন না থাকে, তাহলে আমরা 123 এই অপশনটা ব্যবহার করব। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন, এবং এটা কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষা বলেন, অ্যাডমিশন বলেন, বারবার আসছে এই দুটা প্রশ্ন থেকে। ঠিক আছে, আচ্ছা, বোনাস হিসেবে আমি আরও কিছু বিষয় আপনাদেরকে একটু আলোচনা করি, যদিও টিউটোরিয়ালটা একটু বড় হয়ে যাচ্ছে, বাট তারপরে একটু আলোচনা করি। এখন দেখেন এখানে লেট আসছে। ঠিক আছে, এই যে অবজেক্ট, আমরা যে অবজেক্টগুলো মানে আমরা যে টেবিলের, এই যে টেবিলটা শিখলাম, এই যে অবজেক্ট, ঠিক আছে, অবজেক্টের ব্যবহার বিধি সম্পর্কে আমরা এখানে কয়েকটা দিছি, যে অবজেক্ট কোথায় বসে। যেমন লেটটা একটা ভার্ব, আমরা জানি ভার্বের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে। প্রোনাউনের কোন ফর্ম পরে? অবজেক্টিভ ফর্ম বসে। জাস্ট এখানে লেট দেখেন, লেট ইউ, এখানে দেখেন হার দেওয়া আছে, হার কিন্তু অবজেক্টিভ ফর্ম, ইউও কিন্তু অবজেক্টিভ ফর্ম এখানে। ঠিক আছে, এইসব জায়গায় অনেক সময় ভুল হবে, লেটের পরে এই দুই জায়গার এটা ঠিক দেওয়া থাকবে, ইউর অবজেক্টিভ ফর্ম যা, সাবজেক্টিভ ফর্ম তাই, ভুল দেওয়া থাকবে এইখানে। এটা দেখেন এখানে লেট রুমা দেওয়া আছে, এখানে দেখেন মি, এখানে অবজেক্টিভ ফর্ম বসে, কারণ কি লেট একটা ভার্ব এবং তারপরে সবসময় কি বসে? অবজেক্টিভ ফর্ম বসে। ওকে, এখানে দেখেন লেট ইউ দেখছে, ইউ কিন্তু অবজেক্টিভ ফর্ম, এখানে দেখছে তাহলে অবজেক্ট কি, যে লেটের পরে সবসময়, ভার্বের পরে সবসময় অবজেক্টিভ ফর্ম, সেই হিসেবে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসবে। ওকে, এবার হচ্ছে প্রেপোজিশনের পর, প্রেপোজিশনের পরে সবসময় প্রোনাউনের কি বসে? প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে। যেমন বিটুইন একটা প্রেপোজিশন, এরপরে দেখেন ইউ একটা অবজেক্ট ফর্ম বলছে, এখানে মি একটা অবজেক্ট ফর্ম বলছে। ক্লিয়ার? জাস্ট এগুলো নিয়ে আলোচনা হবে, আমাদের প্রোনাউনের সময় আলোচনা হবে। আর তারপরে একটু এখানে দেখেন এক্সেপ্ট একটা প্রিপোজিশন, এই এক্সেপ্ট প্রিপোজিশনের সাথে আমরা সচরাচর পরিচিত না বলে আমাদের কাছে একটু আনকমন লাগছে, বাট আমরা যখন প্রিপোজিশনের ব্যবহার শেখাবো তখন বুঝতে পারবেন যে এক্সেপ্টটা কীভাবে প্রিপোজিশন হয়। এখানে ফর একটা প্রিপোজিশন, দেখেন এখানে হুম ব্যবহৃত হয়েছে, এই হুমটা হচ্ছে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম, আমরা একটু আগে ওই টেবিলে দেখে আসছি। ঠিক আছে,
তো আমরা সাথে সাথে কিন্তু আমরা অবজেক্টের দুইটা ব্যবহার, প্রোনাউনের অবজেক্টিভ ফর্মের দুইটা ব্যবহার জেনে গেলাম, যে ভার্বের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে, প্রিপোজিশনের পরে অবজেক্টিভ ফর্ম বসে, ঠিক আছে। তো এটাই ছিল আমাদের পার্সন নিয়ে আমাদের আজকের আলোচনা বিষয়। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। যদি আপনাদের কোনো কনফিউশন থাকে বা কোনো প্রশ্ন আমাদের থাকে, আপনারা আমাদের ভিডিও টিউটোরিয়ালের কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবেন। আমি সেই বিষয়ে আপনাদেরকে ভিডিও, নতুন ভিডিও তৈরি করে ওই বিষয়টাকে আপনাদের ক্লিয়ার করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকেন এবং আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য সবার জন্য আমন্ত্রণ রইল।